কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে বাবা মেয়ের মৃত্যু, আরো দুটি লাশ পাওয়া গেল রাঙামাটিতে। উদ্ধার কাজ চলছে। অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করি যেসব মিসিং রয়েছে সেগুলা উদ্ধার করতে সক্ষম হব। অপরিকল্পিত পাহাড় কাটা এবং অবৈধ বসতি স্থাপনই প্রাণহানির মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। পাহাড় কেটে ফেলতেছে কিন্তু তার স্টেবিলিটিটা নষ্ট করে ফেলতেছে। আমি নিজে পাহাড় যারা কাটেন তারা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে, প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিম্নচাপের প্রভাবে চরম দুর্ভোগে কক্সবাজার উপকূলবাসী। আবাসন ও খাদ্য সংকটে প্রায় 10,000 মানুষ। ত্রাণ সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। ঈদের আগে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামতের কাজে ব্যস্ততা কেরানীগঞ্জের ডকইয়ার্ডে। অসাধু ব্যবসায়ীদের তৎপরতা, কঠোর অবস্থানে বিআইডব্লিউটিএ। দেশে চাহিদার 70% রক্তই দিচ্ছে পেশাদার ডোনাররা। সঠিকভাবে পরীক্ষা না করায় সৃষ্টি হচ্ছে জটিলতা। স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কার্যকর হলে দাম বাড়বে রড সিমেন্টের। ক্ষতির আশঙ্কা ইস্পাত শিল্পে। সরকারের মেগা প্রকল্পে প্রভাব পড়তে পারে বলছেন বিশেষজ্ঞরা। এবং পশ্চিম লন্ডনের 27 তলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে 200 দমকল কর্মী। বেশ কয়েকজন নিহত, আহত অর্ধশত। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে হতাহতের ঘটনার রেশ না কাটতেই কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে বাবা মেয়ের মৃত্যু হয়েছে। এদিকে সকালে রাঙামাটিতে আবারও উদ্ধার কাজ শুরু হবার পর আরো দুটি লাশ পাওয়া গেছে। এ নিয়ে দুই পার্বত্য জেলা ও চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 133 জনে। এখনো নিখোঁজ স্বজনদের খোঁজ না পেয়ে আহাজারি করছেন অনেকে। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পার্বত্য চট্টগ্রাম। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ভোরের আলো ফুটতেই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দলগুলো কাজ শুরু করেছে বিভিন্ন পাহাড়ি এলাকায়। চট্টগ্রাম থেকে 40 এবং কুমিল্লা ও নোয়াখালী থেকে 20 জন ফায়ার সার্ভিসের বিশেষায়িত সদস্য যোগ দিয়েছেন উদ্ধার তৎপরতায়। তবে অবিরাম বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এবং এলাকাগুলো দুর্গম হওয়ায় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে তাদের। এদিকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় 18টি আশ্রয় কেন্দ্রে অন্তত 4000 মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে রাঙামাটি জেলায়। এছাড়া পাহাড় ধসের কারণে জেলার প্রায় 30 কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বন্ধ আছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। এই রেস্কিউ টিমগুলোর মাধ্যমে আমরা অরিজিনাল যে মাটির লেয়ার, মাটির যে দোআঁশ মাটি কি এঁটেল মাটি, ওই ধরনের আমরা চিন্তাধারা করে কাজ করব এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করি যেসব মিসিং রয়েছে সেগুলা উদ্ধার করতে সক্ষম হব। আমাদের সেই ধরনের লজিস্টিক আমাদের অপ্রতুল আছে, যে ধরনের ফলে আমরা নিজেদের ঝুঁকি নিয়ে সেই জায়গায় যেতে পারতেছি না, তার ফলে দুর্ঘটনার বেশি। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য এখন যে পরিমাণ আমাদের মেডিকেল টিম বা দরকার, সেরকম মানে যেহেতু যাতায়াত বন্ধ, টিমগুলো যেতে পারতেছে না। দর্শক, এই মুহূর্তে রাঙামাটির ভেদভেদ এলাকায় আছেন সহকর্মী কমল দে। আমরা টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কমল, এখন সেখানকার সর্বশেষ কি অবস্থা, উদ্ধার কাজের কি পরিস্থিতি? মামুন, যেটা বলছিলাম যে কিন্তু এখানে সমস্যা ছিল, যেটা রাঙামাটিতে কিন্তু প্রশিক্ষিত কোনো উদ্ধারকারী ছিল না, সেটা যন্ত্রপাতির অভাব ছিল। এই বেদবেদি এলাকায় যে ঘটনাটি ঘটেছে সেখানে প্রায় 3 থেকে 4 জন লাশ উদ্ধার করা হয়েছিল। এখন পর্যন্ত সেখানে 5 জনের নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। আমরা আসলে দেখেছি খুব পাহাড়ের খুব ভিতরে, বলা যায় যে রাঙামাটি সদর থেকে বেদবেদির পর ওটা অনেকটা পথ পাহাড়ে হেঁটে যেতে হয়, খুব নিচু এলাকা। এখানে যেটা বলছে যে তারা একটি বড় পাহাড় ধসে এসে তারপর 4টি পাহাড়ে এসে আশ্রয় পড়েছিল। সেখানে 8 জনের মতো ছিল এবং 3 জনের লাশ তারা উদ্ধার করতে পেরেছে এবং এখনো 5 জন প্রায় নিখোঁজ রয়েছে। তো বলা যায় যে ফায়ার সার্ভিস যে দলটি কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে এসেছিল, তারা উদ্ধার শুরু করেছে। বিশেষ করে তারা যে অত্যাধিক যন্ত্রপাতিগুলো এনেছে, সেই যন্ত্রপাতি তারা শনাক্ত করার চেষ্টা করছে নিখোঁজ ব্যক্তিরা কোথায় মাটি চাপা পড়ে আছে।
তো বলা যায় খুব যে দুর্গম এলাকা এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো না। বলা যায় কাপ্তাই থেকে যে নৌকা যুগে আসতে হয়েছে রাঙ্গামাটি এবং এরপর যন্ত্রপাতি নিয়ে তারা ঘটনাস্থলে এসে বেদবেদি এলাকায় এসেছে এবং তারা উদ্ধার কাজ শুরু করেছে। আমরা দেখেছি ভাই ফায়ার সার্ভিসের প্রায় 15 সদস্যের একটি দল এসে বেদবেদি এলাকায় তারা এই উদ্ধার কাজ পরিচালনা করছে। তো সকাল পর্যন্ত বলা হয়েছে 2 জনের লাশ তারা উদ্ধার করতে পেরেছে। তো এখন পর্যন্ত ওই পার্টির মধ্যে প্রায় 5 জনের লাশ বা নিখোঁজ মাটি চাপা পড়ে আছে বলে স্থানীয়রা আমাদেরকে নিশ্চিত করেছে। ঠিক এখন পর্যন্ত বলা হচ্ছে পুরো রাঙ্গামাটি জেলায় 20 থেকে 25 জন নিখোঁজ হয়েছে, যাদের মধ্যে এখন নিখোঁজ পাওয়া যায়নি। তো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন তারা যে 60 সদস্য টিম নিয়ে আসছেন চট্টগ্রাম এবং নোয়াখালী কুমিল্লা থেকে, তারা হয়তো আজ দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হয়তো তল্লাশি চালিয়ে তারা এই নিখোঁজ ব্যক্তিদেরকে তুলে আনার চেষ্টা করবেন বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা সন্ত্রাসী জানিয়েছেন। তাই এছাড়া বলছেন যে যিনি কথা বলছিলাম জেলা প্রশাসনের কর্মকর্তা তারা নিশ্চিত করেছেন যেহেতু দুর্গম এলাকা এবং পর্যাপ্ত যন্ত্রপাতি ছিলেন তাদের উদ্ধার কাজ কিছুটা বিঘ্ন করছে এবং তারা আরো হয়তো উদ্ধারকারী দল চাইবে এমনটি ইঙ্গিত দিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা। তো বলছেন যে উদ্ধার কাজ চলছে, তবে সকাল থেকে দীর্ঘতি চলবে, এখন হয়তো ফায়ার সার্ভিস যদি কর্মকর্তা আসছেন কিছুটা গতি পাবে বলে আশা করছেন স্থানীয়রা। মামুন। দর্শক, রাঙ্গামাটি থেকে পাহাড় ধসে হতাহতদের খবর এবং উদ্ধার কাজের শেষ অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। এদিকে রাঙ্গামাটিতে পাহাড় ধসে উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে নিহত সেনা সদস্য কর্পোরাল আজিজুল হকের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ঈশ্বরগঞ্জের তরফপাছাইল গ্রামে নিহতের বাড়িতে সমবেদনা জানাতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। স্বজনরা জানান এবারের ছুটিতে পরিবারের সাথে ঈদ করার কথা ছিল তার। 2 সন্তানের জনক আজিজুল হকের আকস্মিক মৃত্যুর শোকে বাকরুদ্ধ পরিবার। 1995 সালে সেনাবাহিনীতে যোগ দেন আজিজুল হক। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গতকাল রাঙ্গামাটিতে পাহাড় ধসে উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে প্রাণ হারান কর্পোরাল আজিজুল হক। বাবা বাড়িতে আসবো, আসলে ঈদের কেনাকাটা করবো, বাবা হলে এই মিলে ঈদ করবো, কিন্তু দুর্ভাগ্যবশত এটা তো হইল না। প্রধানমন্ত্রীর কাছে আবেদন দেন বাবার দেশ কল্যাণের জন্য, দেশের জন্য জীবন দিছে নাকি, আমরা তো মনে করেন আর কিছুই রইল না। তাই আমরা লেখাপড়ার দায়িত্বটা উনি নিলে আমরা খুব খুশি হইতাম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখবো, অনুরোধ করব যেন তার স্ত্রীকে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটা কাজের ব্যবস্থা করেন, একটা চাকরির ব্যবস্থা করেন। বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুর মিছিল যেন কোনোভাবেই রোধ করা যাচ্ছে না, বরং তা বেড়েই চলেছে। গত 10 বছরে চট্টগ্রাম, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলায় পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 450 মানুষ। সবশেষ গত রোববার মধ্যরাত থেকে মাত্র কয়েক ঘন্টায় অন্তত 150 জনের মৃত্যু হয়েছে এই পাহাড় ধসে। বালির পাহাড় হয় গঠনগত কারণ ছাড়াও অপরিকল্পিত পাহাড় কাটা এবং অবৈধ বসতি স্থাপনই প্রাণহানির অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ির জন্য পাহাড় যেমন অলংকার, তেমনি নানা কারণে সে পাহাড় মৃত্যুর কারণ হয়েও দেখা দিয়েছে। বিগত 2007 সালের জুন মাসে পাহাড় ধসে চট্টগ্রামে 128 জনের মৃত্যুর পর গত 10 বছরে কিন্তু এই মৃত্যুর হার থেমে থাকেনি। 2015 সাল পর্যন্ত 8 বছরে নগরীতে পাহাড় ধসে মারা গেছেন 194 জন। 3 পার্বত্য জেলাও পাহাড় ধসে মৃত্যুর হার বেড়েছে। রাঙ্গামাটি ও বান্দরবানে এই হার তুলনামূলক বেশি। সর্বশেষ নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণে রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া, চন্দনেশের পাশাপাশি রাঙ্গামাটি এবং বান্দরবনে অন্তত 150 জনের মৃত্যু হয়েছে। এক শ্রেণীর স্বার্থান্বেষী মহলের চাপে অথবা তাদের কাছে নথি স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটি সরকারি হোক অথবা রাজনৈতিক দলগুলো হোক, নথি স্বীকার করে কিন্তু বারবারই এই পাহাড় কাটার সাথে যারা জড়িত তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড় দেওয়ার প্রেক্ষিতে আমরা দেখলাম ব্যাপকভাবে পাহাড় নিধন হচ্ছে এবং পাহাড় অপরিকল্পিতভাবে পাহাড় কাটা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের পাহাড়ের উপরিভাগের মাত্র কয়েক ফুট মাটি শক্ত থাকলেও পুরো পাহাড়ের ঘটনা রয়েছে বালির আধিক্য। ফলে বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টিতেই পাহাড়গুলোর নিচের দিকের মাটি নরম হয়ে যায়। দ্বিতীয় এবং তৃতীয় বৃষ্টি থেকেই শুরু হয় পাহাড় ধস। অথচ সে বালির পাহাড়েই মানুষ বসতি গড়ে তুলছে। অনিয়ন্ত্রিত পাহাড় কাটা এবং জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া তো রয়েছেই। পাহাড় বালি মাটি অথবা সিল্টি সাইডে তৈরি, সেখানে পানি পড়লে তার স্টেবিলিটি নষ্ট হয়ে যায় একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ম্যান মেড ডিজাস্টার, পাহাড় কেটে ফেলতেছে কিন্তু তার স্টেবিলিটি নষ্ট করে ফেলতেছে আমি নিজে পাহাড়ের। এদিকে পাহাড় কাটা কিংবা পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস প্রতিরোধে কঠোর আইন থাকলেও নেই বাস্তবায়ন।
পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও রহস্যজনক কারণে পাহাড় কাটা প্রতিরোধে নীরব ভূমিকা পালন করছে। আর এ সুযোগে নির্বিচারে পাহাড় কাটার ফলে ক্ষেত্র তৈরি হচ্ছে পাহাড় ধসের। পাহাড় না কাটার জন্য কিন্তু সুনির্দিষ্ট আইন আছে এবং আইন প্রয়োগের ব্যবস্থাও আছে, কিন্তু অজ্ঞাত কারণে যেহেতু পাহাড় যারা কাটেন তারা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে, প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। চট্টগ্রাম শহরে ছোট বড় শতাধিক পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে 1 লাখের বেশি মানুষ। আর রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় এ ধরনের বসবাসের হার কয়েক গুণ বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত সরকারি ত্রাণ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাঙ্গামাটি শহরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে ত্রাণ বিতরণের সময় তিনি একথা জানান। আমরা আপনাদের যতদিন না আপনাদের এই সমস্যার সমাধান না হবে, যতদিন না আমরা ঘর বাড়ি ফিরে না পাবো, ততদিন পর্যন্ত সাহায্য অব্যাহত থাকবে এবং ঘর সরকারের পক্ষ থেকে 3,000 থেকে সব তালিকা করে দিয়ে গেছে। প্রধানমন্ত্রী সেভাবে আপনাদের সাহায্য দিবে। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, টেকসই উন্নয়ন হলে দেশে এত বড় বিপর্যয় ঘটত না। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী আহমেদ। যদি সত্যিকার অর্থেই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন হতো, তাহলে এত মানুষের জীবন যেত না। স্থানীয় প্রশাসনের অবহেলায় আশ্রয় কেন্দ্রগুলোতে হাজার হাজার উপদ্রুত মানুষ আশ্রয় পাচ্ছে না, সেখানে এখনো কোনো ত্রাণ পৌঁছায়নি। বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রস্তুতি গ্রহণে ব্যর্থ। আসলে তারা উন্নয়ন নয়, সর্বদা ব্যস্ত থাকে লুটপাটের মাধ্যমে নিজেদের আর্থিক উন্নয়নে। দুপুরের সময় আরো থাকছে। ঈদ কেনাকাটায় কদর বেড়েছে রাজশাহীর সিল্কের। ডিজাইনে এসেছে হালের ফ্যাশন ট্রেন্ড। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে চরম দুর্ভোগে পড়েছে কক্সবাজার উপকূলের মানুষ। গত 3 দিনের অব্যাহত ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও জোয়ারের পানিতে ঘরবাড়ি ভেঙে এবং ঘরের ছাউনি উড়ে গিয়ে কষ্টের সীমা নেই তাদের। ঘূর্ণিঝড় মোরার পর এ নিম্নচাপটি উপকূলের লোকজনের কাছে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের প্রভাবে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার উপকূলের লোকজন। গত 2 দিনের অব্যাহত ঝোড়ো হাওয়া, বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয় শহরের নাজিরার টেক, সমিতিপাড়া, কুতুবদিয়া পাড়া সহ বেশ কিছু এলাকা। মঙ্গলবার ভোর থেকে বৃষ্টিপাত না হওয়ায় নামতে শুরু করে জোয়ারের পানি। এ সময় দুর্ভোগ আরও বেড়ে যায়। ঘরবাড়ি ভেঙে ও ঘরের ছাউনি উড়ে গিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে অন্তত 10,000 মানুষ। আমার ঘরবাড়ি সব উড়াই নিয়ে গেছে, এখন মানুষের ঘরে যাই এরা বসবাস করে থাকি। জোয়ার পানি এখন বেশি হয়ে গেছে, বাচ্চারা বড় কষ্ট আছি। এখানে সাহায্য সরকারি অনুদান সাহায্য সহযোগিতা কিছু আমরা পাচ্ছি না। যে সাহায্য গুলো আসে এখানে নাতা কাটার মাধ্যমে আসে, তারা আত্মীয় স্বজনকে দিয়ে আমাদেরকে দেয় না। উপকূলের ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য সংকট দেখা দেয় জরুরি ভিত্তিতে ত্রাণ প্রয়োজন বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। এই মুহূর্তে রমজানে তারা গরিব মানুষগুলি খাদ্য সংকটে রয়েছে, তাদের জরুরি ত্রাণ প্রয়োজন। জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে আমাদের ত্রাণ আছে, সাহায্য আছে, আমরা সবসময় এগুলি সহায়তা প্রদান করে থাকি। আমরা খোঁজখবর নিচ্ছি। জেলা প্রশাসনের তথ্য মতে কক্সবাজারের 5 উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, কক্সবাজার। টানা বর্ষণে সিলেট শহরের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে জিন্দাবাজার এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
আহাদ, আপনি যেমনটি বলছিলেন যে সিলেটে গত রাত থেকে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে এবং কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, এখন কিছুটা বৃষ্টি থেমেছে। এবং সিলেট আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে সকাল দুপুর 12টা পর্যন্ত 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং পরবর্তী রেকর্ডটি তারা 3টার সময় আমাদেরকে জানাবে। তবে অসমর্থিত সূত্র থেকে আমাদেরকে বলেছে যে এখনো পর্যন্ত প্রায় 150 মিলিমিটার বৃষ্টিপাত হয়তো রেকর্ড করা যাবে 3টা পর্যন্ত। এবং এই যে মুষলধারে বৃষ্টিপাতের কারণে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সিলেটবাসীর চিরাচরিত যে সমস্যাটি জলাবদ্ধতা, এই জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে গেছে সিলেটের বেশিরভাগ এলাকা। আমি আছি নগরীর জিন্দাবাজার এলাকায় এবং এই জিন্দাবাজার এলাকায় আপনারা জানেন যে এখন হচ্ছে ঈদ মৌসুম এবং বারুদখানা পয়েন্টের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, কাপড়ের দোকান, এই দোকানগুলোতে হাঁটু পানি আবার কোথাও কোমর পানি এবং এই কারণে ব্যবসায়ীরা যারা আছেন তারা তাদের ব্যবসায় প্রচুর ক্ষতি হচ্ছে। তারা বলছেন যে এই জলাবদ্ধতার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না এবং এই হাওয়াপাড়া এলাকায় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই এলাকার প্রতিটি বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে এবং এই এলাকার যে মসজিদ যেটি রয়েছে সেই মসজিদেও কোমর পানি। এবং আমরা কথা বলেছিলাম সিলেটের মেয়রের সাথে, তিনি বলেছেন যে তিনি 1.5 বছর কারাগারে থাকার কারণে মূলত এই জলাবদ্ধতা আবার সিলেটে এসেছে। তবে এবছর তিনি জলাবদ্ধতার কোনো সুখবর আমাদের দিতে পারছেন না। তিনি বলছেন এবার বর্ষা মৌসুম শেষ হলে তিনি জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন এবং সিলেট নগরীর যে ছড়া যেগুলো দখল হয়ে গেছে সেগুলো উদ্ধারে তিনি কাজ শুরু করবেন এবং তারপর হয়তো আগামী বছর থেকে জলাবদ্ধতা আবার কমে আসবে, তিনি আমাদেরকে এমনটি বলেছেন মেয়র। এবং সিলেটের যারা নগরবিদ যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছে সিলেটে 20 থেকে 25টি ছড়া এবং খাল রয়েছে এবং তারা বলছে যে এত বেশি ছড়া খাল থাকার কারণে সিলেটে জলাবদ্ধতা হওয়ার কোনো কথা নয়। যদি এই ছড়া এবং খালগুলো উদ্ধার করা যায় এবং সিলেটের যে ড্রেন যেগুলো আছে সেগুলো যদি যথাসময়ে পরিষ্কার করা যায় তবে হয়তো মানুষ এই জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পাবে, এমনটি বলেছেন। এবং মানুষের দুর্ভোগের আসলে শেষ নেই এই জলাবদ্ধতার কারণে এবং এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। মৌটুসী, দর্শক, টানা বৃষ্টির কারণে সিলেটে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সে খবর জানাতে জিন্দাবাজার এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ। চলে যাচ্ছি পরের খবরে। ঈদের কাঙ্ক্ষিত অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে আজ ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল 8টা থেকে শুরু হয়েছে 3য় দিনের টিকিট বিক্রি। টিকিট পেয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কেউ কেউ কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ করেছেন। এদিকে বাস টার্মিনালগুলোতে অগ্রিম টিকিট প্রত্যাশীদের কোনো ভিড় চোখে পড়েনি। আগাম টিকিটের জন্য কাউন্টার খুলবে সকাল 8টায়, কিন্তু রাত থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট প্রত্যাশীরা। বুধবার সকাল 8টায় কমলাপুর রেল স্টেশনে 3য় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়। দেয়া হয় 23শে জুনের টিকিট। 20 মিনিটের মধ্যেই জামালপুরগামী তিস্তা ট্রেনের টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও টিকিট কালোবাজারি সহ নানা অভিযোগ করলেন অনেকে। 20 জন না যেতে টিকিট শেষ, তিস্তা টিকিট শেষ, একটা টিকিটও নাই। দেখলে কি হাওয়া খায় টিকিট আকাশ উঠে গেল গা? স্টেশন মাস্টার স্টার্ট করে প্রতিদিন লোকজনের তারা টিকিট কালোবাজারি করছে। এখানে মিনিমাম 400 মেয়ে মানুষ আছে, তাহলে এখানে 400 মেয়ে মানুষ, তাহলে আমরা এখানে কতক্ষণ ধরে দাঁড়াবো? আমি চুয়াডাঙ্গা যাব, আমার টিকিট কাটা লাগছে খুলনা পর্যন্ত, এটা কিসের জন্য হবে? তবে শত কষ্টের পর টিকিট হাতে পেয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমার এই যে 24 ঘন্টার অক্লান্ত পরিশ্রম, সারা রাত ঘুম জাগা, এখানে ইফতার, এখানে থিওরি, তারপরে আমি আমার কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পেয়েছি। আমার কাছে আর কোনো ক্লান্তি বিন্দু পরিমাণেও নেই। এদিকে কালোবাজারের অভিযোগ অস্বীকার করে রেলওয়ে কর্তৃপক্ষ জানালেন সুষ্ঠুভাবেই টিকিট বিক্রির কার্যক্রম চলছে। মোটামুটি টিকিট পাচ্ছে, টিকিট নাই শব্দটা না, না হলে মানুষ এত মানুষ এখনো দাঁড়িয়ে থাকতো না। টিকিট কিন্তু পাচ্ছে, হয়তো 2-1টা ট্রেনের টিকিট কম কম থাকে, কম পাচ্ছে, কিন্তু অন্যান্য ট্রেনে তো টিকিট পাচ্ছে। অন্যদিকে বাসের কাউন্টারগুলোতে নেই কোনো ভিড়। কাউন্টার কর্তৃপক্ষ জানালেন শুরুর দিন অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে, এখন 2-1 করে টিকিট কাটতে আসছেন। কোনো ঝামেলা নাই, সকালবেলা তো আসলাম, আসে তো টিকিটটা পেয়ে গেলাম। 23 তারিখের টিকিটটা না পেয়ে 22 তারিখে টিকিট কাটতে হলো। 12 তারিখে ভিড় প্রচুর ছিল, এখন 13 তারিখ 14 তারিখ গেল, এখন যারা আসছে টুকটাক তারা কম বেশি টিকিট পাচ্ছে। ঈদে দীর্ঘ যানজটের কথা মাথায় রেখে গাড়ির সংখ্যাও কমানোর কথা বললেন বাস কাউন্টার কর্তৃপক্ষ। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।
ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নগরীর কেরানীগঞ্জের ডকইয়ার্ডের শ্রমিকরা। যাত্রী আকৃষ্ট করে নিজেদের আখের গোছাতে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামত করে নদীতে নামানোর পায়তারা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এবারের ঈদ বর্ষা মৌসুমে হওয়ায় অন্যবারের তুলনায় দুর্ঘটনার আশঙ্কা একটু বেশি থাকায় বিশ্লেষকরা বলছেন কোনোভাবে যেন অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ লঞ্চ নদীতে নামতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ নজর রাখতে হবে সংশ্লিষ্টদের। আর এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে বিআরডব্লিউটিএ। খলিলুর রহমানের ক্যামেরার আহমেদ সালেহিনের রিপোর্ট। লোহার উপরে আগুনের ফুলকি, হাতুড়ি পেটার শব্দ আর রঙের তুলির আঁচড় বলে দিচ্ছে সামনে ঈদ। তাই পুরনোকে নতুন করে সাজাতে বুড়িগঙ্গা নদীর ওপারে ব্যস্ত সময় পার করছেন ডকইয়ার্ডের শ্রমিকরা। বরাবরের মতোই যাত্রী আকৃষ্ট ও বাড়তি টাকা আয় করতেই এই পন্থা অবলম্বন করে থাকেন লঞ্চ মালিকরা। নতুন করে রং ঢং করলে, জাহাজ নতুন দেখলে যাত্রীরা বেশি আসবে, আমাদের কিছু ইনকাম ভালো হবে। এতে কারো সমস্যা না থাকলেও ঠিক একই সময় কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি টাকার লোভে অনিরাপদ ও ফিটনেসবিহীন লঞ্চ নদীতে নামায়। তাড়াতাড়ি কাজ শেষ করে যাত্রী নিয়ে যাবে। সামনে ঈদ তো এর লেগে মালিকের কাছে তাড়াতাড়ি কাম কাজ ঠিক আছে, এর লেগে আর কি সবকিছু ঠিক করতে আছে, নতুন করবো আর কি। আর এসব কারণে প্রায় দেখা দেয় দুর্ঘটনা, হতাহত হন অসংখ্য মানুষ। এবার বর্ষা মৌসুমে ঈদ হওয়ায় ঝুঁকিও তাই একটু বেশি। ফিটনেসবিহীন লঞ্চ যে কতটা অনিরাপদ তা উঠে আসে গত কয়েক বছরের নৌ দুর্ঘটনার পরিসংখ্যানে। 2005 থেকে 2016 সাল পর্যন্ত শুধু ঈদের সময় দুর্ঘটনা ঘটেছে 48টি। নিহত হয়েছেন 264 জন আর এখনো নিখোঁজ রয়েছেন 72 জন, আহত শতাধিক। আর এসব দুর্ঘটনার অন্যতম কারণও ছিল নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল। দুর্ঘটনা এড়াতে নজরদারির পাশাপাশি ফিটনেসবিহীন লঞ্চের বিষয়েও সতর্ক থাকতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট। এখন যেহেতু সামনে ঈদ আসছে এবং এরই সাথে আবহাওয়া বেশ দুর্যোগপূর্ণ, মাঝে মাঝে আবহাওয়াটা খারাপ হয়ে যায়। যদি কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগের মাধ্যমে এটি সমাধান করেন এবং সেটি হবে যদি ফিটনেসবিহীন নৌযানকে মোবাইল কোর্ট এবং আইনি ব্যবস্থার মধ্যে নিয়ে আসা যায়। এদিকে অনিরাপদ নৌযান চলাচলের বিষয়ে যাত্রা বাতিল সহ আরো কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। ডি শিপিং এর ম্যাজিস্ট্রেট থাকবে, বিআরডব্লিউটি এর ম্যাজিস্ট্রেট থাকবে এবং এখানে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনার জন্য অন দি স্পট ফাইন এবং জরিমানা বা কার্যক্ষেত্রে যদি কোনো ভায়োলেশন হয় আমরা যাত্রা বাতিলও করে দেওয়ার মতো এখানে ব্যবস্থা রাখবো। ঈদে ঘরমুখ মানুষের বাড়তি চাপ সামলাতে সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন তিনি। ঈদ উপলক্ষে নৌপথে এবার যাত্রী চাপ যেমন বাড়বে তেমনি বর্ষা মৌসুম হয় আশঙ্কা রয়েছে দুর্ঘটনারও। তাই বিশ্লেষকরা বলছেন নৌপথে যেন ঝুঁকিপূর্ণ লঞ্চ আসতে না পারে সে ব্যাপারে দৃষ্টি রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আর লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে যেন না উঠতে পারে সে বিষয়ে সচেতন হতে হবে সাধারণ মানুষকে, তবেই ঈদ উদযাপন হবে নির্বিঘ্নে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের একটি খবর। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার 12 ঘন্টা পেরিয়ে গেলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহত ও 50 জন গুরুতর আহত হয়েছেন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় 5টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবনের ভেতরে বহু মানুষ আটকে আছেন বলে জানিয়েছে গণমাধ্যম। স্থানীয় সময় ভোররাতে পশ্চিম লন্ডনে 27 তলার এই গ্রিনফিল্ড টাওয়ার এভাবেই দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। তাদের চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ভোরের দিকে আবারও ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। এতে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। এই ঘটনায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও ভেতরে অনেকে আটকা পড়েন। ওই ভবনে আমার বন্ধুর একটি ফ্ল্যাট আছে, সেখানেই ছিলাম আমরা। সবাই ঘুমেছিলাম। কিছু একটা পোড়ার গন্ধ পেয়ে সজাগ হয়ে যাই। আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে দরজা খুলে দেখি শুধু ধোঁয়া আর ধোঁয়া। কোনো উপায় না পেয়ে অনেক কষ্ট করে জানালা থেকে বেয়ে নিচে নেমে আসি। গভীর রাতে হঠাৎ ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল। বুঝলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। এর মধ্যেই চিৎকার চেঁচামেচির শব্দে বুঝতে পারলাম আগুন লেগেছে। দ্রুত ভবন থেকে বেরিয়ে পড়ি। টাওয়ারটিতে 120টি ফ্ল্যাট রয়েছে। যারা নিচের দিকের ফ্ল্যাটে ছিল তাদের অনেকে রান্নাঘরের জানালা দিয়ে দড়ি বেয়ে নেমে আসে। নিচের তলায় অনেক গাড়ি চালক ছিলেন, তারা এই কাজে সহায়তা করে। 200 দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে চলছে আটকে পড়াদের উদ্ধার কাজ।
ভবনের ৪র্থ তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা না গেলেও রেফ্রিজারেটরের ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে বলে এক সূত্রের বরাতে জানায় রুশ গণমাধ্যম আরটি। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় পুরো ভবনটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমির লড়াইয়ে বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। প্রথম শিরোপা জয়ে মুখিয়ে আছে দুদলই। দেশে বছরে ৮ লাখ ব্যাগ রক্তের চাহিদার বিপরীতে মিলছে ৭ লাখ ব্যাগ। এর মধ্যে ৩০% আসে স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে, বাকি ৭০% আসে আত্মীয় ও পেশাদার রক্তদাতাদের কাছ থেকে। আর পেশাদারদের এসব রক্ত সঠিকভাবে পরীক্ষা না হওয়ায় পরিসঞ্চালনের পর দেখা দেয় নানা জটিলতা। ঘাটতি মেটানোর পাশাপাশি নিরাপদ রক্ত পরিসঞ্চালনের জন্য স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে অভিমত বিশেষজ্ঞদের। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। কখনো কখনো জীবন ধারণের জন্য প্রয়োজন হয় অতিরিক্ত রক্তের, আর প্রয়োজনের সময় রক্ত যে কতটা দুষ্প্রাপ্য হতে পারে তার সময়ই কেবল বোঝা যায়। এক ব্যাগ রক্তের জন্য ছোটাছুটি করতে হয় রোগীর আত্মীয় স্বজনকে। সময় মতো রক্ত না পাওয়ায় রোগীর মৃত্যুর ঘটনাও বিরল নয়। বেসরকারি হিসাবে দেশে বছরে রক্তের চাহিদা ৮ লাখ ব্যাগের মতো, আর চাহিদার বিপরীতে ঘাটতি থাকে ১ লাখের বেশি। অনেকে স্বপ্রণোদিত হয়ে নিয়মিত রক্ত দিয়ে থাকেন, তবে তার হার খুবই কম। একটি বেসরকারি রক্তদান কর্মসূচির প্রকল্প পরিচালক জানান, স্বেচ্ছায় রক্তদানের ব্যাপারে মানুষের মধ্যে যে ধরনের সচেতনতা থাকা দরকার আমাদের দেশে তা নেই। উন্নত বিশ্বে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা অনেক বেশি। স্বেচ্ছায় রক্তদানের পরিমাণ কিন্তু এখন অনেক কম। যদি নিয়মিত 2 লক্ষ বা 3 লক্ষ রক্তদাতা তৈরি করতে পারি, যারা বছরে 2 বার রক্তদান করেন, তাহলে কিন্তু আমাদের এই পুরো ডিমান্ড আমরা ফুলফিল করতে পারি। সংগৃহীত রক্তের মধ্যে পেশাদার রক্তদাতাদের রক্ত সবচেয়ে বিপজ্জনক বলে মত বিশেষজ্ঞদের। আমার রক্ত লাগবে, আমাকে সতর্ক হতে হবে, আমি পরীক্ষা ছাড়া রক্ত গ্রহণ করব না। এটা হলে তো আমাদের অনিয়ম দূর হয়ে যাবে। বিএমএর সাবেক মহাসচিব ইকবাল আর্সেনাল বলেন, পেশাদার রক্তদাতাদের অনেকেই নেশাগ্রস্ত। এদের রক্ত হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি এই ধরনের রোগের জীবাণু দ্বারা সংক্রমিত থাকতে পারে। এই সমস্ত মাদক সেবীদের হয়ে থাকে যে কন্টাজিয়াস ডিজিজ, এগুলো সংক্রমিত হইতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের এটা খুব কঠোর হস্তে দমন করা উচিত এদেরকে। বিশেষজ্ঞরা বলছেন ১২০ দিন পর পর মানুষের রক্তকণিকাগুলো মরে গিয়ে নতুন করে তৈরি হয়। তাই একজন স্বাভাবিক সুস্থ মানুষ প্রতি 4 মাস পর পর 1 ব্যাগ রক্ত দিতে পারেন। নিয়মিত রক্ত দিলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমে যায় বলেও জানান তারা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর পেরিয়ে গেলেও রাজশাহী সিল্কের কদর কমেনি একটু। বরাবরের মতো এবারও ক্রেতাদের ঈদ উপহার ও নিজেদের পছন্দের তালিকায় সিল্কের পোশাক রয়েছে সবার শীর্ষে। রমজানের মাঝামাঝিতে জমজমাট রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্কপল্লী বাজার। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিনই ক্রেতাদের আনাগোনায় সকাল থেকে রাত পর্যন্ত সিল্কের শোরুমগুলো সরগরম থাকছে। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রেশমি পোশাক ছাড়া যেন ঈদের খুশি বেমানান। রেশম নগরী হিসেবে পরিচিত রাজশাহীর মানুষের ঈদ আর সিল্ক যেন একই সুতোয় গাঁথা। রমজানের মাঝামাঝি সময়ে ঈদের কেনাকাটায় সিল্ক বাজারে যোগ হয়েছে নতুন মাত্রা। রাজশাহীর বিসিক শিল্পনগরী এলাকায় গড়ে ওঠা সিল্ক বাজার এখন ক্রেতাই ঠাসা। বেচাকেনা নিয়ে পুরোদমে জমে উঠেছে সিল্ক হাউসগুলো। বাহারি ডিজাইনের রেশমি পোশাকের টানে এখানে আসছেন তরুণীরা। আরামদায়ক টেকসই রং, বুনন আর কাপড়ের দীর্ঘস্থায়িত্বের কারণে রাজশাহী সিল্কের প্রতি ক্রেতাদের আগ্রহ দিন দিন বাড়ছে। কাপড়গুলোর উপরে কাজগুলো দেখতে ভালো লাগছে, আর সব মিলিয়ে সুন্দর লাগছে সবকিছুই। 3 পিস সিল্কের অনেক সুন্দর, তারপর আবার শাড়ি, এগুলো নতুন নতুন আইটেমে নতুন নতুন ভাবে আসে, এই জন্য আমাদের এখানে আসা। আচ্ছা, ট্রেডিশন সিল্ক এছাড়া তো আরামদায়ক আর এক্সেপশনাল। আমরা ঢাকা থেকে এসেছি এটার জন্যই, শুধু শাড়ি কিনতেই। নারী পুরুষ থেকে শুরু করে ঈদে সব বয়সী ক্রেতাদের চাহিদা পূরণে নতুন নতুন ডিজাইন আর নজরকাড়া সব পোশাক নিয়ে সেজে উঠেছে সিল্ক হাউসগুলো। এখান থেকে পছন্দ মতো শাড়ি, 3 পিস ও পাঞ্জাবি কিনতে পেরে খুশি ক্রেতারা। যদিও সিল্কের পোশাকের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ওয়াইফের জন্য শাড়ি কিনলাম,
হ্যাঁ, মেয়ের জন্য 3 পিস কিনলাম, বাচ্চার জন্য জামা কিনলাম সিল্কের। দাম ঈদের মার্কেটে হিসেবে দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। রিজনেবলি, তারপরেও মনে হয় যে একটু কমানো যায়। ব্যবসায়ীরা জানান ঈদে ক্রেতাদের আকৃষ্ট করতে নানা লোভনীয় অফারের পাশাপাশি তারা জোর দিচ্ছেন আধুনিক ফ্যাশনে। বিভিন্ন মেটেরিয়ালে আমরা কাজ এনেছি, কাস্টমারের পছন্দ চাহিদাকে সামনে রেখে এবার বিপুল সমারোহ উষা সিল্কে নতুন নতুন ডিজাইন তরুণীদের জন্য, অল্প বয়সী মেয়েদের জন্য বানিয়েছি, সেগুলো বেশ ভালো রেসপন্স আমরা পেয়েছি। এবার ঈদে রাজশাহীতে 20 থেকে 25 কোটি টাকা সিল্ক পোশাকের বেচাকেনা হবে বলে আশা ব্যবসায়ীদের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঈদের আগেও পরে 5 দিন করে সব নদীতে বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে ঢাকার সদরঘাটের সম্প্রসারিত টার্মিনাল ভবন উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ সময় 2017 সালকে লঞ্চ দুর্ঘটনামুক্ত বছর রাখার প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। ঈদের সময় আমরা নির্দেশনা দিয়েছি, ঈদের 5 দিন আগে 5 দিন পরে কোন দিনের বেলায় রাত্রিবেলায় আমাদের নৌরুট যেগুলো আছে সেই নৌরুটে কোন বারুদ ট্রলার এগুলো চলাচল করতে পারবে না। 2017 সালকে শুধু লঞ্চ ডুবি মুক্ত নয়, একটি দুর্ঘটনা মুক্ত বছর ঘোষণা করতে চাই। 2017-18 অর্থ বছরের বাজেটে ভ্যাট বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে তা কার্যকর হলে দাম বাড়বে রড সিমেন্টের। এতে ক্ষতির মুখে পড়বে ইস্পাত শিল্প, নেতিবাচক প্রভাব পড়বে অবকাঠামো উন্নয়নে। তাই 2019 সাল পর্যন্ত ইস্পাত শিল্পকে ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি শিল্প উদ্যোক্তাদের। অর্থনীতিবিদদের আশঙ্কা, ভ্যাটের কারণে সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নে ব্যয় বৃদ্ধি সহ বাড়বে দুর্নীতি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কোন দেশের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম শর্ত উন্নত অবকাঠামো, কিন্তু আসছে অর্থ বছরে অবকাঠামো নির্মাণের কাঁচামাল রড সিমেন্টের উপর ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাজেট বিশ্লেষণে দেখা যায় রড তৈরির কাঁচামাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক 0 থেকে বাড়িয়ে 5% করা হয়েছে। উৎপাদন পর্যায়ে গ্যাস ব্যবহারের ভ্যাট বাড়ানো হয়েছে 12% ও বিদ্যুৎ ব্যবহারে 5% থেকে করা হয়েছে 15%। এর সঙ্গে থাকছে পণ্য বিক্রিতে একক ভ্যাট হার 15% করার প্রস্তাব। শিল্প মালিকরা বলছেন প্রস্তাবিত এই ভ্যাট কাঠামো কার্যকর হলে টন প্রতি 10,000 টাকা পর্যন্ত দাম বাড়বে রডের। যারা ক্রেতা তাদের এত বড় সক্ষমতা আসে নাই, 8-10 হাজার টাকা বৃদ্ধি পাবে, এটা ইমিডিয়েট তারা দিতে পারবে। প্রাইসটাকে এইভাবে রাখি, ডেভেলপমেন্ট একটা মুখ থুবড়ে পড়বে। 2019 পর্যন্ত আমাদের সক্ষমতা অর্জনের জন্য ভ্যাট যে 15% এটা মুক্ত রাখা হোক। যে রাজস্ব আয় বাড়াতে বাজেটে সিমেন্ট শিল্পে কর আদায়ের কাঠামো পরিবর্তন করা হয়েছে। এই শিল্পে উৎসে কর কমানোর দাবি উদ্যোক্তাদের। প্রতিটা ব্যাগে 16 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে 5% দিচ্ছি। যদি 3% বা 2% নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা আরো সাশ্রয়ী মূল্যে আমাদেরকে ভোক্তাদেরকে দিতে পারতাম বা পারবো। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন রড সিমেন্টের দাম বাড়লে বাড়বে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা, সেই সঙ্গে তৈরি হবে অর্থ অপচয়ের আশঙ্কা। প্রকল্প মূল্য যখন বৃদ্ধি পাবে তখন আবার এটার ভিতরে আরেক দফা দুর্নীতির সুযোগ তৈরি হবে। সরকারের ক্ষেত্রে এখন যেটা প্রয়োজন হবে সেটা হলো সার্বিকভাবে এই প্রকল্প ব্যয়ের ভিতরে কতখানি এটার দামটা রিফ্লেক্ট করবে সেই বিষয়ে একটা ভালোভাবে হিসাব তৈরি করা। যখন দাম বাড়বে তখন আমার ব্যক্তি খাতের বিনিয়োগও কিন্তু আরো বেশি কস্টলি হয়ে যাবে। ইস্পাত শিল্প মালিকদের সংগঠনের তথ্য মতে দেশে বর্তমানে 50 লাখ টন রডের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 80 লাখ টন, আর মোট চাহিদার 30%ই আসে সরকারের বিভিন্ন প্রকল্প থেকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে লৌহ শিল্পের কাঁচামালের খুচরা ও পাইকারি পর্যায়ে 15% ভ্যাট আরোপের প্রতিবাদ এবং প্যাকেজ ভ্যাট পুনর্বহালের দাবি করেছেন বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এবং সহযোগী 14টি সংগঠন। সকালে রাজধানীর পুরান ঢাকায় একটি মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। রিটার্ন দাখিলের বিষয়ে অবহিত না করে হঠাৎ করেই আমদানিকারকদের বিআইএন বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এর ফলে আমদানিকারকরা মালামাল বন্দর থেকে খালাস করতে পারছেন না বলেও জানান তারা। এই লৌহ শিল্পকে বাঁচিয়ে রাখতে আগের মতো প্যাকেজ ভ্যাটের কোনো বিকল্প নেই বলেও জানান তারা। প্যাকেজ ভ্যাট পুনর্বহাল, ভ্যাট আইন আরও সহজকরণ এবং সংক্ষিপ্ত করা সহ 8 দফা দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। মালয়েশিয়ার কেদাহ প্রদেশে একটি বাসা থেকে আজাদ নামে বাংলাদেশি শ্রমিকের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজ্যের সুঙ্গাই পেতানির কাম্পুং লেবাইমানের একটি ভাড়া বাসা থেকে আজাদের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় পুলিশ জানায় নিহত আজাদের বাবার নাম মাফিয়ান উদ্দিন। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের 2 বাংলাদেশি রুমমেট মোহাম্মদ জুলফিকার ও নূরকে খুঁজছে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। হারলেই শিরোপার রেস থেকে ছিটকে যেতে হবে, জিতলেই স্বপ্ন জয়ের খুব কাছে যাওয়া যাবে, কারণ ম্যাচটি যে সেমিফাইনালের মঞ্চ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমির লড়াইয়ে আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। দুই দলের কেউই এ পর্যন্ত স্বপ্নিলেই ট্রফি নিতে পারেনি, তাই সামর্থ্যের সেরাটা দিয়ে ফাইনালে জায়গা করে নিতে চায় তারা। কার্ডিফে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। 2004-এর পর 2013 সালে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চে উঠেছিল ইংল্যান্ড। পৃষ্ঠা উল্টে পিছনে তাকানো যাক, 50 ওভারের বিশ্বকাপ তো আরো বিষাদময়। 1979 সালের পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের মঞ্চে ওঠে থ্রি লায়ন্সরা, কিন্তু ফাটা কপাল আর জোড়া লাগেনি। ফাইনাল জয় করার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় ইংলিশদের। এরপরও কি শুধু দক্ষিণ আফ্রিকাকেই চোকাস বলা হবে? প্রশ্নটা উঠেই যায়। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। পাথরে থাকা বুকচাপা আক্ষেপ এবার বুঝি মেটাবে মর্গানের ইংল্যান্ড। আসরের শুরু থেকেই তারা ছিল হট ফেভারিটের তালিকায়, তার প্রমাণও মিলেছে। একমাত্র দল হিসেবে তারা সব ম্যাচ জিতে উঠেছে সেমিফাইনালে। বেন স্টোকসের অলরাউন্ড ফর্ম আগুনে। ব্যাটিংয়ে অ্যালেক্স হেলস, মর্গান, বাটলাররা আছেন দারুণ ছন্দে। পেস অ্যাটাকও বেশ সমৃদ্ধ স্বাগতিকদের। লিয়াম প্ল্যাঙ্কেট আর মার্কুরের গতির সাথে বাউন্স প্রতিপক্ষের জন্য আতঙ্ক। আদিল রশিদের স্পিনেও নীলবিষ জমে আছে। তবে অফ ফর্মে থাকা জেসন রয়ের জায়গায় একাদশে ফিরতে পারেন জনি বিয়ারস্টো। পাকিস্তান যে দলটিকে নিয়ে বাজি ধরতে ভয় পায় বোকা লোকেরাও। খেলার ধরন কেমন যেন। প্রত্যাশিত সহজ জয়ের ম্যাচ আচমকায় হেরে বসে, কিংবা যে ম্যাচে জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ সেই ম্যাচ জিতে দেয় বিশ্বকে বিস্ময়। এই যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই আলোচনার টেবিলেই ছিল না পাকিস্তান, সেই দল কিনা উঠেছে সেমিফাইনালে। ফেভারিট দক্ষিণ আফ্রিকা ও গেল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে শিরোপা রেসে আছে টিকে। আইসিসির মেগা ইভেন্ট বিশ্বকাপ কিংবা ওয়ার্ল্ড টি20 আসরের ট্রফিতে চুমন দিলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ সেমিফাইনাল পর্যন্ত অর্জন পাকদের। কে জানে, হয়তো এবার সেই দেয়াল ভেঙে ফাইনালেও উঠতে পারে সরফরাজ আহমেদের দল, কারণ দলটির পিঠে লেপে আছে যে আনপ্রেডিক্টেবল ট্যাগ। লড়াইয়ের মঞ্চ কার্ডিফের এই সোফিয়া গার্ডেনে মুখোমুখি শেষ সাক্ষাতে ইংলিশদের দেওয়া 302 রানের বড় টার্গেট তাড়া করে জিতেছিল পাকিস্তান, যদিও সার্বিক পরিসংখ্যানে প্রায় দ্বিগুণ এগিয়ে ইংলিশরাই। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। বাংলাদেশ ভারত দ্বৈরথ এখন ছাপিয়ে গেছে ভারত পাকিস্তান লড়াইকেও। এই দুই দলের লড়াই সমর্থকদের মাঝেও সৃষ্টি করেছে বাড়তি উন্মাদনার। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দুই দলের লড়াইয়ের আগে এমনটাই মন্তব্য করেছেন ভারতীয় সাংবাদিকরা। তবে নিজ দলকে সমর্থন জানাতে গিয়ে অবশ্য সংযত থাকা উচিত বলেও মনে করেন তারা। সুমন সরকারের ক্যামেরায় বার্মিংহামের থেকে সাজিদ মুস্তাহিদের প্রতিবেদন। 19 মার্চ 2015 মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ সেই সময়ের চ্যাম্পিয়ন ভারত। দারুণ ফর্মে থাকা টাইগাররা দেখছিল সেরা চারে খেলার স্বপ্ন, কিন্তু দুই আম্পায়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্ত স্বপ্ন চুরি করে বাংলাদেশের। এরপরই ক্ষোভে ফেটে পড়ে দেশের ক্রিকেট ভক্তরা। সে বছরই দ্বিপাক্ষিক সিরিজে নিজেদের মাঠে ভারতকে হারায় বাংলাদেশ। মুস্তাফিজের অভিষেক সিরিজটি নিয়ে উত্তাপের শেষ ছিল না। এরপর গেল বছর টি20 বিশ্বকাপে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে 1 রানে হার। প্রতিটি সিরিজই বা ম্যাচকে ঘিরে সমর্থকদের উন্মাদনার শেষ থাকে না। উপমহাদেশ সহ বিশ্বে একসময় আলোচিত ছিল ভারত পাকিস্তান দ্বৈরথ। সমর্থক, ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সবারই এখন এক কথা, সেই দ্বৈরথকে ছাপিয়ে গেছে বাংলাদেশ ভারতের লড়াই। ভারতের কিরকম পরিস্থিতি তো বুঝতে পারছি না, কিন্তু এখানে বেশ বুঝতে পারছি যে হ্যাঁ, ভারত পাকিস্তান ম্যাচের থেকেও একটা ইম্পর্টেন্ট ম্যাচ হয়তো হচ্ছে। খাতায় কলমে ভারত পাকিস্তান ম্যাচ বড়, কিন্তু ইন্টেন্সিটি অফ রাইভালরি যদি দেখা যায় তাহলে গত 2-3 বছরে ভারত বাংলাদেশ ম্যাচটা এরকম একটা জায়গায় পৌঁছেছে যেখান থেকে সত্যি এটা দেখার মতো ম্যাচ হচ্ছে। বাংলাদেশ ভারত ম্যাচ আসলে সমর্থকদের মাঝেও থাকে প্রতিদ্বন্দ্বিতা। তবে কিছু ক্ষেত্রে নিজ দলকে সমর্থন দিতে গিয়ে অন্য দলকে করা হয় ছোট। অনেক সময় তা বেশ কুরুচিপূর্ণ পর্যায়েও চলে যায়। এমন বিষয় থেকে এড়িয়ে থাকা উচিত বলে পরামর্শ ক্রিকেট বিশ্লেষকদের। কিছু উগ্র সমর্থক সব জায়গাতেই আছে, ছিল, আছে, থাকবে, কিন্তু তারা কি বললো না বললো সেগুলোকে বন্ধ করে নেওয়ার উদ্যোগ নেওয়া উচিত এবং তাদের বোঝানো উচিত যে এটা আদতে একটা খেলা। আমার মনে হয় যে ক্রিকেটের সমর্থন করতে এসে অন্য দেশকে গালাগালি দেওয়ার যে এটা একবার হয়, 2বার হয়, 3বার হয়, কিন্তু ইফ ইট বিকামস এ রেগুলার রুটিন, এটা সত্যি সত্যি কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে।
বিশ্বমঞ্চে অনেকবারই মুখোমুখি হয়েছে ভারত বাংলাদেশ। শুধু 2007 বিশ্বকাপ ছাড়া আইসিসি ইভেন্টে জয়ের স্মৃতি নেই টাইগারদের। এবার কি বদলাবে সেই ইতিহাস? ভারত পাকিস্তান দ্বৈরথ ছাপিয়ে উপমহাদেশের ক্রিকেট এখন আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ভারত লড়াই। মেলবোর্ন, ঢাকা, বেঙ্গালুরুর পর চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালের বড় মঞ্চে এবার লড়াইয়ের ময়দান এজবাস্টন, যে ম্যাচ দেখতে উন্মুখে তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। বার্মিংহামের এজবাস্টন থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে বাবা মেয়ের মৃত্যু। রাঙ্গামাটিতে আরো 2টি লাশ উদ্ধার। অপরিকল্পিত পাহাড় কাটা এবং অবৈধ বসতি স্থাপনই প্রাণহানির মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। নিম্নচাপের প্রভাবে চরম দুর্ভোগে কক্সবাজার উপকূলবাসী। আবাসন ও খাদ্য সংকটে প্রায় 10,000 মানুষ। ত্রাণ সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। ঈদের আগে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামতের কাজে ব্যস্ততা কেরানীগঞ্জের ডকইয়ার্ডে। অসাধু ব্যবসায়ীদের তৎপরতা, কঠোর অবস্থানে বিআইডব্লিউটিএ। দেশে চাহিদার 70% রক্তই দিচ্ছে পেশাদার ডোনাররা। সঠিকভাবে পরীক্ষা না করায় সৃষ্টি হচ্ছে জটিলতা। স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং পশ্চিম লন্ডনে 27 তলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে 200 দমকল কর্মী। বেশ কয়েকজন নিহত, আহত অর্ধশত। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।